নমস্কার বন্ধুরা, আজ আরও একবার মনের কথায় ভোট কথা নিয়ে আমরা যে বিভিন্ন আলোচনা করছি, আমি নতুন নতুন যে সমস্ত ঘটনাগুলো ঘটছে একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন কি, যত ভোটের দিন এগোচ্ছে, দফা এগোচ্ছে, তত বিভিন্ন রকমের মানুষজনের কথাবার্তা তৈরি হচ্ছে। সেই কথাবার্তা থেকে তার বিভিন্ন অপভ্রংশ হচ্ছে। একটা সময় একটা পার্টি কোনো একটা কারণে কোণঠাসা হয়ে যাচ্ছে, সে তারপর সেখান থেকে বেরিয়ে আসার কিছু উপায় তৈরি করছে। সেই উপায় তৈরি করে একসময় সে বেরিয়ে আসছে এবং অপর পার্টিটা কোণঠাসা হয়ে যাচ্ছে। যেমন সন্দেশখালিতে আমি দায়িত্ব নিয়ে বলছি, কি হয়েছে প্রকৃতপক্ষে আমরা কেউ জানি না। বিশ্বাস করুন, আমরা কেউ জানি না। আমাদের যেটা বোঝানো হচ্ছে বিভিন্ন পার্টির পক্ষ থেকে, সে শাসক দল হতে পারে, বিরোধী দল হতে পারে, কেন্দ্রীয় সরকারের দল হতে পারে, বা ইন্ডিয়া জোটের অন্যান্য যে দুজন শরিক আছে তারা হতে পারে, কিন্তু এরা প্রত্যেকেই যে কথাগুলো বলছে সেই কথাগুলো কিন্তু সঠিক কথা পুরোপুরি নয়। প্রথমত যেটা বলা হয়েছিল যে এটা গণ অভ্যুত্থান, এটা কোনো পার্টির ব্যাপার নয়, এটা একটা গণ অভ্যুত্থান। মানুষ লাঠি ঝাঁটা বঁটি নিয়ে সরাসরি একটা মানুষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, যে মানুষটা তাদের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছে। শুধু সামাজিক অত্যাচার নয়, সামাজিক, অর্থনৈতিক এবং তার সাথে যৌন অত্যাচার। তিনি ছিলেন প্রাক্তন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পিতা এবং জাহাঙ্গীরের ছেলে, যিনি নাকি ওয়াইফের নামে তাজমহল পর্যন্ত তৈরি করেন। এখানে সন্দেশখালিতে উনি নিজের নামে বাজার টাজার তৈরি করেছেন, প্রচুর মাছের ভেড়ি টেরির ব্যবসা ছিল। তো এই যে কথাগুলো, এই কথাগুলোর মধ্যে অনেক প্রশ্ন আছে। যদি এটা গণ অভ্যুত্থান হতো, তাহলে এই মানুষটা এতদিন ধরে চুপচাপ কাজ করলো কি করে? এতদিন ধরে তাদের উপর অত্যাচার চলছে, অথচ তারা কিছু বলছে না। মানে যেহেতু এই মানুষটি শাসক দলের মদতপুষ্ট, তাই যদি তাই হবে, তাহলে আজকে হঠাৎ কি করে বলল? কেউ তো তার পাশে গিয়ে দাঁড়ায়নি। ইডি উল্টে এসেছিল তাকে অন্য একটা কারণে ধরতে। সে এসেছিল খাদ্য দুর্নীতির ব্যাপারে তদন্তের জন্য, যে কারণে খাদ্যমন্ত্রী বর্তমানে জেলে রয়েছেন। খাদ্যমন্ত্রী কোনো একটা সূত্র ধরে সে এসেছিল ধরতে, তখন তাকে ধরতে দেওয়া হয়নি। সে এত দোর্দণ্ড প্রতাপ যে ইডি তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি, উল্টে ইডিকে মারধর খেয়ে চলে যেতে হয়েছিল। সেই সময় কিভাবে যে গণ অভ্যুত্থান হয়ে গেল বুঝতে পারলাম না। কারণটা কি? এতদিন পরে গণ অভ্যুত্থানের কারণটা কি? পরবর্তীকালে আবার আমরা দেখলাম যারা গণ অভ্যুত্থান করেছিল তারা সবাই কেন্দ্রীয় সরকারের পার্টির হাতে পতাকা নিয়ে, বা বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে তারা রাস্তায় বেরিয়ে গেল। তারা একদম ওপেন ডিক্লেয়ার করে দিল যে তারা কেন্দ্রীয় সরকারের পার্টি কর্মী। মহিলারা, প্রত্যেকটি মহিলাই প্রায় সেটা ডিক্লেয়ার করে দিলেন। আবার দিল্লি থেকে স্বয়ং প্রধানমন্ত্রী তাদের একজনের সঙ্গে কথা বলে তাদের যে মোটামুটি লিডার মতো একজন, তাকে এবারে প্রার্থীও করে দিলেন, এবং সেটা বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। সন্দেশখালি সেখানকার মাত্র একটা বিধানসভা কেন্দ্র। এই একটা ঘটনার জন্য বসিরহাটের গোটা অঞ্চলের সমস্ত বিজেপির পুরনো বা বহুদিনের কার্যকর্তা, যাদের অনেকেই হয়তো ভোটে দাঁড়ানোর মতো অবস্থায় ছিলেন, পারদর্শী ছিলেন, তাদেরকে উপেক্ষা করে এদের একজনকে ভোটে প্রার্থী করে দেওয়া হলো। তো এরপর সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে কি হবে? পুরো ব্যাপারটা সাজানো, পুরো ব্যাপারটাই পলিটিক্যাল। একটা রাজ্যের যে সরকার, তাকে বিভিন্নভাবে অলরেডি কোণঠাসা করে রাখা হয়েছে ইলেকশনের আগে আগে। তার শিক্ষা ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত, তার খাদ্য ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত। মানে একটা পুরো টানা বলা হচ্ছে
কয়লা চোর, গরু চোর, শিক্ষা চোর, চাকরি চোর, পরপর পরপর বলা হচ্ছে রাজ্য সরকারকে। সেখানে আরেকটা ঘটনা জুড়ে গেল, মানে আরো কোণঠাসা হয়ে গেল। আবার এরা নাকি নিয়মিত শ্লীলতাহানির শিকার হয়েছেন। শুধু শ্লীলতাহানি না, ধর্ষণের শিকার হয়েছেন, অথচ এখনো পর্যন্ত একটা ঠিক মতো কেস ফাইল হয়নি যেটাতে ক্রিমিনাল চার্জ লাগতে পারে এই মুঘল সম্রাটের উপর। কেন? ফরেন্সিক বড় জটিল জায়গা। ফরেন্সিকে ধর্ষণ প্রমাণ করাটা খুব ডিফিকাল্ট, বিশেষ করে এমন একটা মহিলার যে কিনা নিয়মিত যৌন সংসর্গের মধ্যে থাকেন। তিনি তো বিবাহিত, তার তো স্বামীর সাথে যৌন সম্পর্ক আছে। এখানে শুধুমাত্র যৌন সংসর্গ হয়েছে প্রমাণ করাটাই যথেষ্ট নয়, এখানে স্ট্রাগল প্রমাণ করতে হয়, যে আমি বাধা দিয়েছি তবু কেউ আমাকে জোর করে করেছে। তাদের শরীরে সেই চিহ্ন আছে কি না এইটা কিন্তু ফরেন্সিক দেখবে। আমি সরাসরি সেটার মধ্যে যেতে পারবো না, কিন্তু এইটা প্রমাণ করতে না পারলে কিন্তু ধর্ষিত হয়েছে প্রমাণ করা যায় না। তদুপরি আজকে যেরকম তারা পুরো ব্যাপারটাকে রাজনীতির জায়গায় নিয়ে চলে গেছেন, সুতরাং সেখানে তো জিনিসটা আরও পিছিয়ে যাবে, আরও ডিলে হয়ে যাবে। অন্তত 1 জুনের আগে কোনো কংক্রিট প্রমাণ তো কেউ পাবে না। ভোটের আগে, ভোট শেষ হওয়ার আগে পর্যন্ত কেউ পাবে না। এরা এবার রাজনীতির প্রচার করবে, যারা সকল ধর্ষিতা ছিল তাদেরকে আবার তুলে এনে অন্যান্য বিধানসভা লোকসভাতে প্রচার করতে আনা হচ্ছে, যে দেখানো হচ্ছে দেখো এরা হচ্ছে নিপীড়িত, সন্দেশখালির এই মানুষগুলোর এই হাল, আর তোমরা তা সত্ত্বেও এই রাজ্য সরকারকে এগিয়ে নিয়ে যাচ্ছ। এবার একটা উল্টো পথে যাওয়া যাক, যে একটা উল্টো পথ হয়েছে। আমরা দেখেছি আমাদের যে প্রথম মানুষ, ফার্স্ট পার্সন অফ ওয়েস্ট বেঙ্গল, মাননীয় গভর্নর, তার বিরুদ্ধে, তার রাজভবনে কাজ করা, মানে তার বাড়িতে কাজ করা বলা যায়, বাড়িতে কর্মরত একজন মহিলা যিনি 2019 থেকে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন, তিনি শ্লীলতাহানির অভিযোগ করেন। এবং সেই শ্লীলতাহানির অভিযোগের উনি স্পষ্টভাবে অভিযোগ করেন যে কিভাবে একবার উনি শ্লীলতাহানির শিকার হয়েছিলেন 19 তারিখ, তারপর উনি আবার 24 তারিখ যান, সেই সময় সেই দিনে সমস্যা হয়, সমস্যা হওয়ার পর উনি যেহেতু সমস্যা হতে পারে সেখানে একজনকে সঙ্গে নিয়ে গেছিলেন, মাননীয় রাজ্যপাল তাকে বের করে দেন, দিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করেন। এবার রাজ্যপাল একজন অত্যন্ত শিক্ষিত বিচক্ষণ মানুষ, তিনি 2-3টে জিনিস জানেন। তিনি সবচেয়ে বেশি যেটা জানেন যে তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অ্যাকশন নেওয়া যায় না, 361 বলে একটি ধারা আছে। নেওয়া কখন যায়? যখন রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করবে। রাষ্ট্রপতি পদচ্যুত করতে পারবে? আমাদের যিনি বর্তমান রাষ্ট্রপতি তার অ্যাকচুয়াল কোনো অস্তিত্ব আছে? তিনি তো রাম মন্দির উদ্বোধনের দিন রাম মন্দির যেতে পারেন না, পুরোটাই তো চালাচ্ছেন বকলমের প্রধানমন্ত্রী। অ্যাকচুয়ালি সেটা চলে যে কোনো রাষ্ট্রপতি, যেমন ইভেন যখন আমাদের প্রণব মুখোপাধ্যায় ছিলেন সেই সময়ও প্রধানমন্ত্রী কাজ করতেন। আমাদের দেশের স্ট্রাকচারটা এরকম যে রাষ্ট্রপতি বা রাজ্যপাল হচ্ছে নামে একটা প্রতিষ্ঠানের মাথা, কিন্তু বেসিক্যালি তাদের এই পাওয়ার থাকে না। অথচ যেদিনকে এই শ্লীলতাহানির অভিযোগ হয় সেই দিনকে প্রধানমন্ত্রী রাজভবনে গিয়েছিলেন, রাজ্যপালের বাসভবনে তিনি রাত্রিবাস করেন। তো উনি চাইলে এই কথাগুলো খোঁজ খবর করতে পারতেন না? উনি চাইলে টেম্পোরারিলি রাজ্যপালকে কি বলবো, সাসপেনশন বলুন বা যাই বলুন, কি হয় হিসেবে আমি জানি না, করে তদন্তের অনুমতি দিতে পারতেন না, বা সিবিআই তদন্ত দাবি করতে পারতেন। আমি মানছি রাজ্য সরকারের পুলিশ একেবারে অপদার্থ এবং পক্ষপাত দুষ্ট,
রাজ্য সরকারের কথা শুনে চলছে এবং রাজ্য সরকারের সঙ্গে যেহেতু রাজ্যপালের একটা নৈতিক বিরোধ চলছে এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সে আগে যেরকম আগে রাজ্যপালকে পদ্মপাল বলা হতো, তো এখনও প্রায় সেরম জায়গাতেই যাচ্ছে। যে রাজ্যপালকে যা বসানো হচ্ছে তার পদোন্নতি নির্ভর করছে সে কতটা সেই রাজ্য সরকারকে বিরক্ত বা ব্যতিব্যস্ত করতে পারেন, বা উল্টোভাবে দেখলে তার অন্যায়গুলোকে প্রতিবাদ করতে পারেন। তো সেইটার জন্য আজকে উনি পুরস্কার পেয়ে রাজ্যপাল থেকে ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন। পরের বার হয়তো আমাদের রাষ্ট্রপতির জায়গায় উপরাষ্ট্রপতি থেকে উনি রাষ্ট্রপতি হয়ে যাবেন। এতটা উনি পুরস্কৃত হয়েছেন। পুরস্কারের ক্ষেত্রে কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার এতটুকু কার্পণ্য করেন না। যে যোগ্য তাকে কিন্তু উনি পুরস্কৃত করেন। একমাত্র আমি দেখেছি যে এই পুরস্কারের ভাড়াটা প্রায় শূন্য ছিল যখন 18 জন সাংসদ 2019 সালে নির্বাচিত হয়ে এখান থেকে গেলেন, যেখানে বিজেপির এর আগে একটি কি দুটি সাংসদ ছিলেন আমার মনে আছে। তপন সিকদার একমাত্র বিজেপি সাংসদ একসময় ছিলেন, পরে তিনিও হেরে যান যখন তৃণমূলের সঙ্গে আর বিজেপির আতাত থাকে না। সেইখান থেকে 2019-এ 18 জন সাংসদ গেল। এত বড় একটা সাফল্যের পরেও উনি কিন্তু দুটি প্রতিমন্ত্রী ছাড়া পশ্চিমবঙ্গকে আর কিছু দিলেন না। এই একটা ব্যাপারে ওনার পুরস্কারের মাত্রাটা একটু কমে গেছিল। আমাদের ভারী অভিমান হয়েছিল যে সবাইকে প্রাইজ দেওয়া হয়, আমাদের দেওয়া হলো না। আমরা এত কষ্ট করে আমাদের 18 জন সাংসদকে জিতে পাঠালাম, যার জন্য এবারে উনি 2024-এ বড় মুখ করে বলতে পারছেন ইসবার 400 পার। কারণ অতগুলো সাংসদের মধ্যে এই 18টা তো একদম আনকোড়া সাংসদ ছিল। অথচ উনি সেই পুরস্কারটা দিলেন না। এবার আমাদের রাজ্যপাল মহাশয় পুরস্কারের জন্য বা যে কোনো কারণেই হোক উনি তো বিরোধিতা করে চলেছেন, কিছু কিছু জায়গায় উনি সঠিকভাবেই বিরোধিতা করছেন। এবার সেখানে ওনার যে পিস রুম খুলেছিলেন সেই পিস রুমে গিয়ে উনি কি করেছিলেন, কিছু করেছিলেন কিনা সেটা জানার আগেই ওনার বিরুদ্ধে কোনো তদন্তের উপায় নেই সেটা উনি বলে দিলেন। আজকে উনি কি করলেন? আজকে যেটা উনি করলেন সেটা অত্যন্ত হতাশাজনক, দুর্ভাগ্যজনক। উনি পুলিশকে দেবেন না বলে জনগণের সামনে ওপেন করে দিলেন এবং এই মানুষটার আইডেন্টিটি পুরো ওপেন হয়ে গেল। এইটা কিন্তু চরম বেআইনি একটা কাজ। রাজ্যপাল আইনের ঊর্ধ্বে এইটা জেনে উনি যদি এরকম বেআইনি কাজ করেন তাহলে তো ওনাকে সৎ বা ভালো মানুষ বলা যায় না। উনি আমাদের প্রোগ্রামে এসেছিলেন, আমাদের প্রোগ্রামে ইনগরেট করেছিলেন, ওনার বক্তৃতা শুনে আমাদের ভালো মানুষ বলে মনে হয়েছিল। কিন্তু আজকে তো আমাদের দ্বিতীয়বার ভাবতে হচ্ছে যে সত্যিই কি উনি খুব ভালো মানুষের কাজটা করলেন। এখানে উনি বলেছেন যে 100 জন মানুষকে উনি প্রত্যেকবারই সিসিটিভি ফুটেজ দেখাবেন, অথচ সিসিটিভি ফুটেজটার মধ্যে পুরো ভেতরের ছবি আছে, শ্লীলতাহানির কোনো ছবি নেই। এবার ধরুন যদি আমি দেখি যে ভেতরে ওই পিস রুমের যে সিসিটিভি ফুটেজটা সেটাও উনি দেখাচ্ছেন, আলটিমেটলি উনি তো মেয়েটিকে এক্সপোজ করে দিলেন, মহিলাকে এক্সপোজ করে দিলেন। এটা অন্যায় নয়? এটা ঘোরতর অন্যায়। সাধারণ মানুষ হিসেবে, একজন শিক্ষিত মানুষ হিসেবে আমি এই কাজের তীব্র প্রতিবাদ করছি। এটি অনৈতিক। রাজ্যপালের উচিত সবার কাছে ক্ষমা চাওয়া এই হঠকারী সিদ্ধান্তটার জন্য যে উনি এই মেয়েটির পরিচিতি বের করে দিলেন। এবং ওনার যদি সমস্যা থাকে রাজ্য সরকারের পুলিশের কাছে বয়ান দিতে, উনি সিআইডি না হয়ে সিআইডি, সিবিআই যে কোনো কারোর কাছে বয়ান দিন, রাষ্ট্রপতির কাছে বয়ান দিন, কিন্তু সেটা গোপনভাবে যেন হয়। এবং ওনার বিরুদ্ধে বা উনি যদি সত্যিই কোনো ভুল করে থাকেন, এই কাজটা করে থাকেন, অন্যায়টা করে থাকেন, তার যথোপযুক্ত ব্যবস্থা যেন কেন্দ্রীয় সরকার নেয়। সেখানে যেন পুতুলের মতো রাষ্ট্রপতিকে ব্যবহার না করা হয়, সেখানে যেন দ্রুত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। না হলে সন্দেশখালির সাথে এই রাজ্যপালের শ্লীলতাহানির কোনো তফাৎ নেই। ওখানেও যেমন এখনো প্রমাণ হয়নি, অথচ একটা মানুষ জেল খাটছে, তার হাতে সে এত বড় জায়গায় বসে নেই বলে, অবস্থান করছে না বলে। হ্যাঁ, আজকে যদি আমাদের মুঘল সম্রাট সত্যিই মুঘল সম্রাট হতেন তাহলে তো তার বিরুদ্ধেও এত কিছু করা সত্ত্বেও কোনো অ্যাকশন নেওয়া যেত না।
দুজনের মধ্যে কি তফাৎ রইল? একটা শিক্ষিত আর একটা অশিক্ষিত মানুষের মধ্যে কি তফাৎ রইল? এত বড় একটা মানুষ যে আমাদের পালক পিতা, রাজ্যপাল হচ্ছে পশ্চিমবঙ্গের পালক পিতা, সেই মানুষটার সাথে ওই একটা সন্দেশখালির একটা নুইসেন্সের, যাকে বলে একটা অপদার্থের কি তফাৎ রইল? কোনো তফাৎ রইল না। এবং এই তফাৎটা দেখানোর দায়িত্ব কিন্তু মাননীয় রাজ্যপালের, এবং যদি তিনি দেখাতে না পারেন, এই তফাৎটা দেখানোর দায়িত্ব কিন্তু রাষ্ট্রপতি তথা প্রধানমন্ত্রীর। আমি আমার আজকের এই বক্তব্য থেকে আমি অনুরোধ করলাম, আমি সবাইকে অনুরোধ করলাম, এবং আমি আমার উচ্চতর প্রশাসনকে অনুরোধ করলাম যে দয়া করে আমাদের এটা দেখান যে এই দুটি মানুষ আলাদা। আমরা মনে প্রাণে দেখতে চাই, আমরা দেখতে চাই রাজ্যপাল আর প্রাক্তন মুঘল সম্রাট এক নন। রাজ্যপাল অনেক উঁচুতে, অনেক শিক্ষিত, অনেক ভদ্র একটা মানুষ। আমরা এটা নিয়ে বাঁচতে চাই। আমরা চাই না যে আমাদের মধ্যে এই ধারণাটা আসুক যে রাজ্যপালের আর একটি সমাজ বিরোধীর মধ্যে কোনো পার্থক্য নেই। এই ধারণাটা নিয়ে আমরা কিন্তু রাজ্যে বাস করতে চাই না। তাই আমরা চাই যে রাজ্যপাল নিজে থেকে বেরিয়ে এসে নিজের কৃতকর্মের জন্য সরি বলুন, এবং যদি সত্যিই কিছু ঘটে থাকে সেটার পূর্ণাঙ্গ তদন্ত করার আদেশ দিন নিরপেক্ষভাবে। আমি আশা করব ওনার সুবুদ্ধি জাগ্রত হবে এবং উনি যথাসম্ভব সঠিক সিদ্ধান্ত নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।